আনসার তো দুইটা স্যার, দুই বইয়ে দুই রকম লেখা। হ্যাঁ। একটা লেখা এটা আচ্ছা, একটা তো লেখা। তোমার তোমার বই অনুযায়ী এটার আনসার কত আছে? আমি পুরোটা করে দিচ্ছি, তার তার তুমি জাস্ট বলতে আনসার কত। আমার 10 আমার আছে? 10 একটাতে আছে, আরেকটা আছে 6। দুই Okay, বইয়ে দুই ঠিক রকম। আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই, চলো। এইটা করার আগে তোমাকে হালকা একটু আইডিয়া দিয়ে দিই ইয়ার ব্যাপারে, আহ বিন্যাসের ব্যাপারে। সো বিন্যাস ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন জিনিসকে কত উপায়ে সাজাতে পারি, মানে কত উপায়ে সাজানো যায়, এগুলা নিয়ে হচ্ছে বিন্যাস। খুবই সিম্পল আইডিয়া হচ্ছে, আমার কাছে তিনটা লেটার আছে, ধরো একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। সো জি আমি স্যার। এ বি সি এইভাবেও সাজাতে পারি, আমি চাইলে এটাকে বি এস সি এইভাবে সাজাতে, বিএসসি, চাইলে সি, সি এ বি এইভাবে সাজাতে পারি, আমি চাইলে এ সি বি সি এইভাবে, বি এ। সি বি এ, তারপর তারপর হতে পারে বি সি এ, এ। বি সি এ। দেখো, 1 2 3 4 5 6, টোটাল কত উপায়ে সাজাইতে পারছি আমি? 6টা উপায়। কয়টা লেটার ছিল আমার কাছে? তিনটা। ভেরি গুড, তিনটা লেটার ছিল, এই জন্য 6টা উপায়ে সাজাইতে স্যার পারছি। এটা একটা নিয়ম আছে, 3C2 এরকম, এনসি আর, এটা সূত্রটা এনসি হ্যাঁ, এর না? দেখাচ্ছি, আমি তোমাকে সহজে বলতেছি। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো, যে তিনটা লেটার নিয়ে আমি কাজ করছিলাম, ওই জি তিনটা স্যার। লেটার একই নাকি তিনটা আলাদা আলাদা? এ বি সি তিনটা লেটার একই স্যার, একই স্যার, একই। একই কিভাবে? এ একটা, বি আর একটা, ও সি আর, তিনটা তো মানে আলাদা। আমি বলতে চাইছিলাম যে আপনি যে সাজাইছেন, এই তিনটা লেটারের মধ্যেই তো সাজাইছেন, আর হ্যাঁ, অন্য হ্যাঁ, কোনো হ্যাঁ, বাট লেটার তো তিনটা আনেন নাই। লেটার একটা তো আরেকটা থেকে আলাদা, তাই না? তিনটা লেটার জি হচ্ছে, স্যার, জি স্যার, জি স্যার। ওকে, এরকম তিনটা ডিফারেন্ট লেটার দিয়ে আমি মোট কত ভাবে সাজানো উপায় পাইছি? 6 ভাবে। সো এই 6 ভাবে অ্যাকচুয়ালি কিভাবে আসে? 3 ফ্যাক্টোরিয়াল এইভাবে আসে। 3 ফ্যাক্টোরিয়াল এর মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল এর মানে হচ্ছে 3 থেকে তুমি এক কমাইতে কমাইতে গুণ করতে করতে 1 পর্যন্ত যাবে, পর্যন্ত যাবে স্যার, জি স্যার। এটার মান হচ্ছে 6। তাহলে আমি যদি তোমাকে এ বি সি না দিয়ে বলতাম হচ্ছে এক্স ওয়াই জেড আর হচ্ছে ধরো এম, এই 4টা লেটার, আলাদা আলাদা 4টা লেটারকে তুমি এরকম কত উপায়ে সাজাতে পারবা? উত্তর কি হতো? এখানে যেহেতু 4টা লেটার আছে, তাহলে উত্তর কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল। ওকে। 3 4 12 24, 24 স্যার। হ্যাঁ, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 × 3 × 2 × 1। ইন্টু 1। 3 4 12, 12 2 24। তার মানে আমি আহ এক লাইনে যদি সূত্রটাকে বলতে চাই যে এন সংখ্যক, এনসি, এনসিআর। হ্যাঁ, এটা এনসি না, তো এটা হচ্ছে এনপি। আচ্ছা, আমি এর দেখাচ্ছি, আমি সবগুলোই বলবো যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে, ভিন্ন ভিন্ন জিনিস মানে এর মধ্যে কিন্তু একই রকম থাকতে পারবে না। এ বি সি তিনটা আলাদা রকম, একই রকম থাকলে কি হয় সেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস যদি থাকে, তাদেরকে আমরা মোট কত উপায়ে সাজাইতে পারি? তাদেরকে আমরা মোট n ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারি। এই আইডিয়াটা ক্লিয়ার কিনা বলো, তাহলে পরের আইডিয়াতে যাবো। স্যার আবার একটু বলেন। এন সংখ্যক ভিন্ন এন ভিন্ন। সংখ্যক মানে এন দ্বারা বোঝাচ্ছি, এটা 50টা হইতে পারে, এখানে তিনটা উদাহরণ দিছি, 4টা উদাহরণ দিছি, এরকম যে কোনো সংখ্যক জিনিস থাকতে পারে। আমি যদি তোমাকে বলি যে এ থেকে জেড পর্যন্ত যতগুলা লেটার আছে, এগুলাকে মোট কত উপায়ে সাজানো যাবে, তাহলে কি হবে ওই বলো তো? বাপ রে বাপ। তাহলে টোটাল লেটার কয়টা আছে? এ থেকে জেড পর্যন্ত টোটাল লেটার কয়টা আছে? 26 ফ্যাক্টরিয়াল তো স্যার বার করতে করতে আরো হবে। বের করতে হবে না, তুমি এইটুকু রাখলে আনসার কারেক্ট, মানে পারমুটেশন কম্বিনেশনের অর্থাৎ বিন্যাস সমাবেশের ক্ষেত্রে তোমার তাহলে স্যার, মাধ্যমে আনসার দেওয়ার চেষ্টা করবে। উম, যদি বলে মান বের করতে, মান কিটাই দিয়ে দিব, এটা দিয়ে দিলে তারা সঠিক মনে করবে। হ্যাঁ, তুমি আমার কথা শোনো, তুমি 26 ফ্যাক্টোরিয়াল এর মান কোশ্চেন মানে আলাদা করে বের করতে যাবে না, গুণ করে 26 × 25, সেটা কোনো দরকার নেই। যদি কখনো দেখো অনেক বড় একটা ফ্যাক্টোরিয়াল আসছে, তাহলে সুন্দর মতো ওইটাই রেখে দিবা। 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত তুমি মানটা লিখতে পারো, এটা ঠিক আছে, বাট এর চেয়ে বড় আসলে আর দরকার নেই, জাস্ট ফ্যাক্টোরিয়াল হিসেবে রেখে দিবা। ওকে ইরফান? স্যার ওকে স্যার, ওকে, বুঝতে পারছি আচ্ছা, স্যার। ঠিক আছে, এরপরে এখন স্যার হচ্ছে বলছে যে যে- আপনি একটা জিনিস স্কিপ করছিলেন, এটার আনসারটা। ওই যে প্রথম ক্লাসের, জি স্যার, জি স্যার, আপনি ও কি মনে যে পড়ছে, মনে পড়ছে, আচ্ছা আচ্ছা, ওই যে ভাগ ভাগ শেষের অঙ্কের।
আচ্ছা জি স্যার, জি আচ্ছা স্যার। আচ্ছা, আমি আজকের ক্লাসে না আমার হলে তো মনে করে ভালো করছো, এটা নেক্সট ক্লাসে আবার পুরোটা সলভ করে দিব দরকার হলে। আজকে ওকে যদি স্যার। নাও পারি, ঠিক আছে, থ্যাংক ইউ, আমি নোট ডাউন করে রাখছি। আচ্ছা, আমরা হচ্ছে এখন দেখি যে আমাদের যদি একই জিনিস বাই চান্স থাকে, ধরো আমি তোমাকে বললাম এ বি সি আগে ছিল, তিনটা আলাদা আলাদা, বাট আমি বললাম যে তোমার কাছে দুইটা এ আছে, মানে বি নাই, তোমার কাছে অ্যাকচুয়ালি আছে এ, এ, সি। এখন কি তুমি আর আগের মতো 6টা উপায় সাজাইতে পারবা? উত্তর হচ্ছে পারবা না। কেন পারবা না আমি তোমাকে একটু দেখাই। আগে যে আমরা 6টা উপায় সাজাতাম, কি কি আসছিল যদি মনে করে থাকো একটু, এই যে দেখো এ বি সি, তারপরে এ সি বি, এ সি বি, বি বি সি এ এ, সি, সি বি বি এ। সি এ, হ্যাঁ তুমি তোমার মতো ইচ্ছা মতো লিখতে পারবে, সমস্যা নেই, সি এ বি আর সি বি এ, এরকম ছিল। বাট এখন আমি যে বললাম এ এ সি, বিটা কি আর আছে? বি তো নাই। তার মানে এটা কি, এটাও এ, এটাও এ, এটাও এ। বুঝতে পারতেছো? মানে আমার এখনকার উদাহরণে আমি তো বি কে রাখি নাই, দুইটা এ আছে আর একটা সি আছে। সো এগুলাকে যদি আমি সাজাই, জাস্ট বি গুলাকে যদি এ হিসেবে লিখি তাহলে হয়ে যায়। হয়ে যায়। কিন্তু এখন যে ঝামেলাটা হচ্ছে, ঝামেলাটা হ্যাঁ হচ্ছে, স্যার, একটু স্যার, একটু স্যার, আমার মা ডাকতেছে। কিছু বললা বুঝি নাই, আবার বলো। আমার মা আমাকে ডাকতেছে স্যার, একটু ও আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর এসে আমাকে বললো। জি স্যার, আসছি স্যার, ওকে, বলেন। হ্যাঁ, এবার দেখো আমার দুইটা লেটার একই হয়ে যাওয়ার কারণে যেই ঘটনাটা ঘটলো যে এ বি সি, এটা তো আর বি তো নাই, সো এটা হচ্ছে এ এ সি। তারপর এটা দেখো, তারপর এটা হচ্ছে এ সি এ, তারপর এটা হচ্ছে এ এ সি, তারপর এটা আবার হচ্ছে এ সি এ, তারপর এটা আবার হচ্ছে সি এ এ, তারপর এটা হচ্ছে সি এ এ। এবার দেখো এইটা সি এ এ আর সি এ এ একই জিনিস কিনা বলো। স্যার একই জিনিস। তারপরে একশো পার্সেন্ট। এ এ সি আর এ এ সি, এই দুইটা মিলে একই জিনিস না? স্যার। আবার একইভাবে এ সি এ, এ সি এ, এই দুইটা মিলে একই জিনিস না? স্যার। তাহলে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস থাকলে, ভিন্ন ভিন্ন থাকলে উত্তর পাচ্ছিলাম 3 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে 6টা। কিন্তু এই তিনটার মধ্যে দুইটা যখন একই রকম হয়ে গেছে, মানে দুইটা এ আছে, তখন কি আর উত্তর আমরা 6 ভাবে পাচ্ছি? পাচ্ছি না। নো স্যার। কয় ভাবে পাচ্ছি বলো তো? 3 ভাবে পাচ্ছি। তিনবারই পাচ্ছি তিন স্যার। ভাবে, এই তিন ভাবে কিভাবে আসে সেটা একটু বোঝার ট্রাই করো। খুবই সিম্পল, ফর্মুলাটা খুবই সিম্পল। তোমার কাছে এন। টোটাল লেটার আছে 3টা, সাজানোর কথা ছিল 3 ফ্যাক্টরিয়াল উপায়, কিন্তু যেহেতু দুইটা লেটার একই রকম হয়ে গেছে, এই জন্য সাজানোর উপায়গুলো কমে যাবে। কমে যাওয়ার জন্য ভাগ দিয়ে দিব। কয়টা লেটার একই হয়ে গেছে বলো তো এখানে? এই দুইটা লেটার। দুইটা, এই জন্য কত দিয়ে ভাগ দিব? 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিব। ওকে, জি স্যার। আমি আর উদাহরণ দিব, সমস্যা নেই। তাহলে 3 ফ্যাক্টরিয়াল কে কি লেখা যায়? 3 × 2 × 1। আর 2 ফ্যাক্টরিয়াল কে কি লেখা যায়? 2 × 1। তাহলে দেখো 2 × 1, 2 × 1 কাটা, যেভাবে ইচ্ছা মতো ক্যালকুলেশন করো, ফাইনালি 3 ভাবে, এই যে মিলছে এখানে 3 ভাবে। জি স্যার। ওকে, তাহলে এবার একটা এক্সাম্পল লিখি, তুমি এটার উত্তর দেওয়ার ট্রাই করো। এ বি এক্স এ সি, এই এই লেটার গুলাকে আমি পাশাপাশি রেখে মোট কত উপায়ে সাজাতে পারি? মোট কত ভাবে, মোট কত ভাবে সাজানো যায়? তুমি এটা উত্তর দিবা আমাকে। ছয়টা সংখ্যা। কত? আচ্ছা, পুরাটা ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট ফ্যাক্টরিয়াল এর মাধ্যমে বললেই হবে। জি স্যার, জি স্যার।
360। আবার পুরাটা হিসাব করছো? তুমি ফ্যাক্টরিয়াল ফরম্যাটে বলো, কত ডিভাইডেড বাই কত, তাহলে বেটার। আচ্ছা দেখো ইরফান, এখানে কয়টা লেটার আছে? 1 2 3 4 5টা। তাহলে 6। সাজানোর কথা ছিল কত ভাবে? 5 ফ্যাক্টরিয়াল উপায়। কিন্তু আমাকে চেক করতে হবে কোনো দুইটা কি মানে রিপিটেশন মানে পুনরাবৃত্তি ঘটছে কি ঘটে নাই। পুনরাবৃত্তি ঘটছে না? এই যে এ, তাহলে কয়টা লেটার একই রকম দেখতে? দুইটা। তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিব। এখন তুমি চাইলে মান বের করতে পারো, 5 × 4 বাট দরকার নেই, আমি তোমাকে বারবার বলতেছি বিন্যাস সমাবেশের অঙ্কে জাস্ট তুমি ফ্যাক্টরিয়াল ফরম্যাটে লিখলে এনাফ, ফুল মার্কস পেয়ে যাবে। 2 × 1 আর ডিভাইডেড বাই 2 × 1। তাহলে 2 × 1 2 × 1, উপর থেকে নিচ থেকে কাটা। কত আসে অ্যান্সার তাহলে ইরফান বলো? 120। 120 কিভাবে আসে? 60 আসে। 60 উপায়। বুঝতে পেরেছো ইরফান? জি স্যার। আচ্ছা আর একটা করো, আমি আর একটা দিই তোমাকে। ক্রিকেট। আচ্ছা সবগুলো ছোট হাতের দিয়ে দিই, তাছাড়া ক্রিকেট, CRI। আজকে ভূমিকম্প হয়েছে, ইরফান কি টের পাইছো? ঢাকা হইতে পারে, আমাদের এখানে হয়। আচ্ছা ওখানে হয় না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। CRICKET, ক্রিকেট। ক্রিকেট শব্দের লেটার গুলাকে মোট কত উপায়ে সাজানো যায়, এটা তুমি করে আমাকে আনসার বলবো। আমি যাও। আবার বলতেছি, তুমি জাস্ট ফ্যাক্টরিয়াল ফরম্যাটে আমাকে আনসারটা বলবা। ওকে। ওর কাজ হচ্ছে প্রথমে গুনবা কতগুলো আছে অ্যাকচুয়ালি, 1 2 3 4 5 6 7। তারপরে চেক করবা যে পুনরাবৃত্তি ঘটছে কি ঘটে নাই। 30, 30 উপর 120, 360। আবার পুরাটা হিসাব করতেছে। একটু করতে পারতেছি না স্যার, আমি পারি না। আচ্ছা দেখো আমাকে হেল্প করো, তুমি তুমি মানে হেল্প করো মানে আমি তোমাকে বলি, তুমি প্রথম কাজ কি বলো তো, তুমি লেটার গুনবা কতগুলো লেটার আছে। 7টা। তাহলে কি লিখবা, কত ফ্যাক্টরিয়াল লিখবা? 6 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল কেন, এখানে লেটার আছে যেহেতু 7টা, 7 ফ্যাক্টরিয়াল উপরে সাজানোর কথা ছিল। এখন চেক করতে হবে রিপিটেশন কি আছে, মানে পুনরাবৃত্তি কি ঘটছে। তাহলে স্যার 1 - 1 কোনটা? বুঝিনি তোমার কথা। ওয়ান। ইরফান শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা 7 ফ্যাক্টরিয়াল উপরে সাজানোর কথা ছিল, কিন্তু কয়টা লেটার মিলে গেছে? একই রকম দেখতে কয়টা লেটার আছে? 2টি লেটার। তাহলে কত দিয়ে ভাগ করে দিব বলো? 2 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ এটাই আনসার, 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এক, একটা তো পারতে হবে, এরপরে আরেকটা দিই তোমাকে, দেখি এটা করো। এখন পারবো। ওকে। One day. এরপরে BATA, বাটা। বাটা শব্দের লেটার গুলাকে মোট কত উপায়ে সাজানো যায়, এটা করো।
factorial divided by 2 factorial. হ্যাঁ, 4 factorial divided by 2 factorial. গুড, ভেরি গুড। 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। ওকে, এখন আর একটা উদাহরণ দিয়ে তোমাকে আরেকটু কঠিন জিনিসটা বোঝাই এখান থেকে। ধরো তোমার কাছে যদি এরকম একটা ওয়ার্ড থাকে, ম্যাথমেটিক্স, MATHEMATICS, ম্যাথমেটিক্স। কোশ্চেনটা হচ্ছে ম্যাথমেটিক্স শব্দের লেটার গুলাকে মোট কত ভাবে সাজানো যায়, এটাই হচ্ছে কোশ্চেন। সো প্রথম কাজটা সবসময় একই রকম, তুমি গুণ, মানে গুণবা লিটারালি, যে কতগুলা টোটাল লেটার আছে, কতগুলা লেটার আছে একটু গুনো তো, আমাকে বলো কতগুলা লেটার আছে। 3 4 5 6 7 8 9 10 11 11টি। 11টা, তাহলে হচ্ছে 11 ফ্যাক্টরিয়াল লিখবা, ঠিক আছে। এরপরে তুমি ভালো মতো দেখো কোনটা কোনটা রিপিটেশন ঘটছে, মানে পুনরাবৃত্তি। এম কয়টা আছে? এম দুইটা, এ দুইটা, টি দুইটা, এ তারপর দুইটা, আচ্ছা এম দুইটা, টি দুইটা, এ দুইটা, টি আর দুইটা, টি টি, দুইটা। টি দুইটা, এগুলোই তো পুনরাবৃত্তি হয়েছে, তাই না? আর তো নাই। জি স্যার। তাহলে এখন এগুলাকে কিভাবে ভাগ দিব সেটা খুবই ইম্পর্টেন্ট। এম দুইটা একই রকম দেখতে, ওই দুইটা একই রকম দেখার জন্য 2 ফ্যাক্টরিয়াল নিচে, বুঝতে পারতেছো? জি স্যার, বুঝি নাই, আবার বল। হ্যাঁ, এম দুইটা আছে একই রকম, তাই না? জি। ওই কারণে নিচে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিলাম, দেখছো এই যে নিচে টু জি ফ্যাক্টরিয়াল স্যার, জি স্যার। এম এর জন্য কাজ শেষ। এখন এ আবার কি, একই রকম দেখতে কয়টা আছে? দুইটা। দুইটি। ওই এর জন্য আলাদা আর একটা 2 ফ্যাক্টরিয়াল দিতে হবে, ওকে, এর কাজ শেষ। টি জি। একরকম দেখতে দুইটা আছে, সো টি এর জন্য আমরা আরো আর একটা 2 ফ্যাক্টরিয়াল নিচে গুণ দিব। এটার আনসার হবে এইরকম, বুঝতে পারছো? ও বাবা রে বাবা। টু বেশি কঠিন না। ফ্যাক্টোরিয়াল হ্যাঁ, বলো। টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না স্যার? হুম 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 জি স্যার। কি বলতেছো, এটা কি কি লিখতে চাচ্ছ? না স্যার, কিছু না। এটা কি কিছু লেখার দরকার নাই, তুমি বারবার একই কাজ করতে যাচ্ছ। এটা কি তোমার ভাঙতে বলছে কি? এটা তো ভাঙার দরকার নেই। পারমুটেশন, কম্বিনেশন, বিন্যাস। স্পেলিং কিরকম হবে? স্পেলিং? ফ্যাক্টরিয়ালের জি না স্যার, 11 ভাগের 2 গুণ 2 গুণ স্পেলিংটা কিরকম হবে, স্পেলিংটা? মানে এই যে এটাকে কিভাবে বলবো? জি স্যার। 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। স্যার। ওকে, জি স্যার। জি স্যার। ওকে, ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখন তুমি আমাকে বলো বিন্যাস মানে সাজানো বা দেখতে কিরকম। এ আর এ বিন্যাসের ক্ষেত্রে এই দুইটা একই জিনিস নাকি আলাদা জিনিস? আলাদা জিনিস, সেটা একটা বড় একটা ছোট হাতের। হ্যাঁ, দুইটা কিন্তু দেখতে একই রকম না। এম, এম এই দুইটা কি একই ধরবো নাকি আলাদা ধরবো? একটু আমার কাছে একটু লাগতেছে, বাট এই একটা বড় একটা ছোট। মানে এখন আমাকে বলো বিন্যাসের ক্ষেত্রে এই দুইটা কি একই রকমের মধ্যে ফেলবো নাকি আলাদা আলাদা ফেলবো, কোনটা? মানে বিন্যাসের অঙ্ক করতে গেলে এরকম যদি কখনো আসে, তাহলে এম আর এম এখানে কি মানে দুইটা একই রকম দেখতে ওই ওই সিস্টেমে করবো নাকি দুইটা আলাদা আলাদা ওই ওই সিস্টেমে করবো? তোমার কথা ভেঙে ভেঙে আসে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। বলো। আচ্ছা, তোমাকে এখন একটা প্রবলেম দিই, এটা করো ভালো মতো বুঝে, টাইম নিয়ে করবা, ভুল করা যাবে না। প্রশ্নটা কি হচ্ছে, ভেঙে ভেঙে আসছে? হ্যাঁ তোমার কথা ভেঙে ভেঙে আসছে। ম্যাথমেটিক্স শব্দের লেটার গুলোকে মোট কত উপায়ে সাজানো যায়? ইরফান, এটা করে আমাকে আনসার বলো। ইরফান, ক্লাসে আছো?
ইরফান, আনমিউট করো তো। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ঠিকঠাক? ইরফান, ইরফান, এটা বলো, আনসার কত হবে? ম্যাথমেটিক্স ভালো মতো বুঝে পড়বা। নিশ্চয়ই একটা কাহিনী আছে, এই কারণে একই প্রশ্ন বারবার দুইবার দিলাম। উপরে কত লিখবো? উপরে তো 11 ফ্যাক্টরিয়াল, তাই না? কারণ 11টা লেটার আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। নিচে কত কত বসবে এটা আমাকে বলো। একই রকম দেখতে কোনটা কোনটা আছে বলো। Factorial into 2 factorial into 2 factorial. 11 factorial divide by 2 factorial into 2 factorial into 2 factorial. কথা কি ক্লিয়ার কথা আসতেছে? ক্লিয়ার, কথা ক্লিয়ার, বাট আনসার তো ভুল। তিনটা 2 ফ্যাক্টরিয়াল কেন? তার ওই যে এম এম এ এ এম তো দুইটা কেমনে ধরলে? বড় হাতের এম আর ছোট হাতের এম কিছুক্ষণ আগেই তো এই জন্য বুঝাইলাম যে এই দুইটা কি একই রকম। এই এম আর এই এম কি একই রকম দেখতে? দেখতে তো একই রকম না, বিন্যাসে তোমাকে সবসময় চিন্তা করতে হবে যে ওরা কি দেখতে একই রকম। দেখতে একই রকম হলে এক, তাছাড়া তো আলাদা। তাহলে একই রকম কোনটা কোনটা হবে? এ এ আর হচ্ছে টি টি। তাহলে নিচে কয়টা 2 ফ্যাক্টরিয়াল গুণ আকারে আসবে? দুইটা। বুঝতে পারছো ইরফান? হ্যালো? জি স্যার। বুঝছো? এটা কিন্তু এবার তোমার প্রবলেমে যাই, তুমি যেটা দিছিলা সেটা করি। ওই যে প্রথমে, একদম প্রথমে এটা এবার বোঝা যাবে। ওকে, সো মনোযোগ দাও। কয়জন মানুষ আছে? ফ্ল্যাশ, তিন। ওয়ান্ডারম্যান আর সুপারম্যান। তিনজন। ধরো এইটা হচ্ছে একজন মানুষ। আচ্ছা, ওদের নাম দিয়ে দিই। ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে ধরো এফ, মানে জাস্ট বোঝার জন্য এফ, আর একটা হচ্ছে ওয়ান্ডার ওম্যান ডাব্লিউ, আর হচ্ছে সুপারম্যান। এই তিনজন আছে। তিনজনের মধ্যে আমি কয়টা মিল্ক ক্যান ভাগ করব? 6টা। এবং শর্তটা হচ্ছে প্রত্যেককে মিনিমাম একটা একটা দিতেই হবে, একটা করে দিতেই হবে। তাহলে দেখো, আমি 3 ভাবে এটা অ্যাকচুয়ালি ভাগ করতে পারি। এরকম একটা ভাগ হইতে পারে কিনা তুমি আমাকে বলো, যে একজনকে 4টা দিলাম, অন্য দুইজনকে একটা একটা করে দিলাম। এরকম করলে শর্ত মিলতেছে কিনা বলো। টোটাল 6টা কমপক্ষে মিলছে। কমপক্ষে হ্যাঁ। একটা উপায় হতে পারে, ভালো মতো বুঝো। আর একটা উপায় হতে পারে যে তুমি একজনকে দিবা 3টা, আরেকজনকে দিবা 2টা, আর আরেকজনকে দিবা একটা। এটাও হতে পারে কিনা? 6টা। জি স্যার। আরেকটা উপায় হতে পারে, এই 3টা উপায়ের বাইরে তুমি পাবাই না। আরেকটা কি হতে পারে, যে প্রত্যেককেই তুমি 2টা করে দিবা। ওকে? এই তিনটে উপায়ের বাইরে আর পাবো না? হুম। এই তিনটে উপায়ের বাইরে কি আর পাবো না? দেখো, আমি বলতেছি, একটু ধৈর্য ধরো। জি স্যার। এটাও 6। এখন তুমি যে প্রথম উপায়, এইভাবেই তুমি অনেক উপায় দিতে পারো। দেখো, ভালো মতো বোঝার চেষ্টা করো। তুমি ধরো এই ফ্ল্যাশকে দিলা 4টা, ওয়ান্ডার ওম্যানকে দিলা একটা, আর সুপারম্যানকে দিলা একটা। এটাও হতে পারে। অথবা কি হতে পারে, তুমি ওয়ান্ডার ওম্যানকে দিলা 4টা, সুপারম্যানকে দিলা একটা, ফ্ল্যাশকে দিলা একটা। অথবা এমনও হতে পারে যে একে 4টা দিলা, একে একটা দিলা, একে একটা দিলা। তার মানে এই প্রথম যে প্যাটার্ন, এটা থেকে আমরা কয় উপায়ে ডিস্ট্রিবিউট করতে পারি বলো তো? ইরফান? 3 উপায়ে। 3 উপায়, ভেরি গুড। এটা সূত্রের মাধ্যমে কিভাবে আনবো? দেখো, আমার কাছে আছে কি, 4 1 1। কয়টা কয়টা নাম্বার আছে? কয়টা ডিজিট? 3টা। তাহলে থ্রি তিনটি। ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কয়টা একই রকম দেখতে? টু দুইটি। ফ্যাক্টরিয়াল। তাহলে এটার রেজাল্ট কত আসে? 3।
তাহলে এই প্রথমটার থেকে আমরা কয় উপায় দিতে পারলাম? 3 উপায়। এটুকু বুঝছো? জি স্যার। এখন দ্বিতীয়টার থেকে কয় উপায় দিতে পারি তুমি চিন্তা করো। 1 2 3 বা 3 2 1, 3 ফ্যাক্টরিয়াল, তাই না? জি স্যার, ফ্যাক্টরিয়াল, আবার থ্রি এখানে তো ফ্যাক্টরিয়াল। কোনো পুনরাবৃত্তি নাই। তাহলে 3 ফ্যাক্টরিয়াল মানে কয় উপায়? 3 গুণ 2 গুণ 1, মানে 6 উপায়। তাহলে এটার থেকে দিতে পারি 6 উপায়। আর 3 নাম্বার প্যাটার্নের দিকে তাকাও, 2 2 2 করে, এখানে 3টা আছে, ওকে ভালো কথা, 3 ফ্যাক্টরিয়াল। বাট একই রকম দেখতেও কয়টা? তিনটাই আছে। তাহলে আরো কত দিয়ে ভাগ করতে হবে? 3 ফ্যাক্টরিয়াল দিয়ে। 3 ফ্যাক্টরিয়াল ভাগ 3 ফ্যাক্টরিয়াল করলে কত হবে? 1। এক। তাহলে এখানে আমরা দিতে পারি 1 উপায়। তাহলে মোট কয় উপায় দিতে পারবো? 10 উপায়। 10 উপায়। বুঝতে পারছো? 6 জি স্যার। এটা অ্যান্সার। এখন তোমার যে বই এটা দেওয়া আছে ওইটাই কারেক্ট। তার চেয়ে বড় কথা তুমি বুঝতে পারছো কিনা, আমি তো তোমাকে পুরাটা জি বুঝ। স্যার, আমি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন আমরা আমাদের আরেকটা প্রবলেমে যাই। এই প্রবলেমটা জিওমেট্রিক প্রবলেম। জিওমেট্রি প্রবলেম এটা করাচ্ছি, ঠিক আছে। তাছাড়া তোমার কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে জানি স্যার। ইজি সূত্র যেটা, এটা তো জানোই, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা তো জানতেই হবে। তাছাড়াও আরো যে সূত্রগুলো আছে, ধরো বাহুর দৈর্ঘ্য জানা থাকলে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়, এই সূত্রটা কি জানা আছে তোমার? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা কি জানা আছে? জি না স্যার, এটা কিভাবে হবে? জানা নাই? আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসটা জিওমেট্রির উপরে করব। আগামীকালের যে ক্লাস, ওইখানে আমি এইগুলো পড়াবো, আজকে না। আজকে এই ম্যাথ গুলো সলভ করি। ওকে, এটা দেখো, এটা কিন্তু বেশি কঠিন প্রবলেম না, জাস্ট একটা জায়গা বুঝলে মোটামুটি সব হয়ে যায়। ওকে, সো আমরা সলিউশনের দিকে আগাই। এখানে দুইটা ত্রিভুজ দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ, আর ডি ই এফ আর একটা ত্রিভুজ, এবং বলে দেওয়া আছে দুইটা ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই দুইটা সমবাহু ত্রিভুজ একটা আর একটাকে যেইভাবে ছেদ করছে, এবং এখানে ডিই বিসি দুইটা সমান্তরাল বাহু দেওয়া বলা আছে। এই ঘটনাটা ঘটলে তুমি জাস্ট সিম্পলি মনে রাখবা যে এই টাইপের প্রবলেম যেখানে দুইটা সমবাহু ত্রিভুজ একটা আর একটার উপরে দেওয়া থাকবে, ওইখানে সমবাহু ত্রিভুজগুলোর বাইরে দিকে যে ত্রিভুজগুলো উৎপন্ন হবে সেগুলোও সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই যে একটা ত্রিভুজ, এটাও সমবাহু, এটাও সমবাহু, এইটাও সমবাহু, এইটাও সমবাহু, এইটাও সমবাহু, এইটাও সমবাহু। আমার কথা কি বুঝতে পারছো ইরফান? জি স্যার। বুঝতে পেরেছো কি বলছি? জি স্যার। ওকে, একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে ছয়টা। হ্যাঁ, এই ছোট ত্রিভুজটা সমবাহু হ্যাঁ, হবে। হ্যাঁ, ওই সবগুলো ছোট ত্রিভুজই সমবাহু ত্রিভুজ এক একটা। এই আমি নাম দিয়ে দিই, ধরো এটা হচ্ছে 1 নাম্বার, অন্য কালার দিয়ে দিই তাহলে বুঝবো। এটা ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার ত্রিভুজ, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এইটা এই ছোট্ট যে 5 নাম্বার, আর এটা 6 নাম্বার। এই 6টা ত্রিভুজ কি আলাদা আলাদা ভাবে ওরা কি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ মানে কি, ওদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, প্রত্যেকটা নিজস্ব হবে। মানে এর 3টা বাহুর দৈর্ঘ্য একই রকম, বি এর তারপরে 2 নাম্বার যেটা আছে এটারও 3টা বাহুর দৈর্ঘ্য একই রকম, 3 এর 3টা বাহুর দৈর্ঘ্য একই রকম। আচ্ছা, এখন একটু ভালো মতো বোঝার ট্রাই করো। আমি যেই আহ 6টা ত্রিভুজ তোমাকে আলাদা মার্ক করে দেখালাম, ছোট ছোট, মানে ওই যে লাল কলম, লাল কালি দিয়ে দেখাচ্ছি, আমার যে শেডেড পার্ট মানে ছায়াকৃত যে অংশটা আছে, ওইটা জি স্যার। সবগুলো ত্রিভুজের এক একটা বাহু নিয়ে গঠিত কিনা একটু খেয়াল করো। এই যে দেখো, এই যে জি বাহুটা, স্যার। এই বাহুটা এই ত্রিভুজ থেকে আসছে, এই বাহুটা এই ত্রিভুজ 2 নাম্বার থেকে আসছে, এইটা 3 নাম্বার থেকে আসছে, এইটা 4 নাম্বার থেকে আসছে, এইটা 5 নাম্বার থেকে আসছে, আর এইটা 6 নাম্বার থেকে আসছে। এইটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আর আমার কি লাগবে? আমার লাগবে ছায়াকৃত অংশের পরিসীমা। তার মানে ছায়াকৃত অংশের পরিসীমা মানে এই ছায়াকৃত অংশ তৈরি হইতে যে যে বাহু লাগছে সবগুলা বাহুর যোগ করলেই পরিসীমা বের হবে। এইটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন আমরা আমাদের মেইন পার্টটা বুঝি যে কিভাবে সলভ করব। সো তুমি, আমরা একটা কাজ করলে খুবই সুবিধা হয়, 1 থেকে যে 6টা ত্রিভুজ আমরা দেখাইছি, আমরা ধরে নেই যে 1 নাম্বার ত্রিভুজের যে 3টা বাহু আছে ওদের দৈর্ঘ্য, মানে মনে মনে জাস্ট ধরে নিলাম যে 3টাই হচ্ছে এ করে। হ্যাঁ, প্রবলেম আছে কোনো? না স্যার। ওকে, 2 নাম্বারটাকে আমরা ধরে নিলাম যে ওর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সাপোজ ধরো বি করে, 3 নাম্বারেরটা ধরো সি, 4 নাম্বারেরটা ধরো ডি,
আর 5 নাম্বারেরটা ধরো ই, আর 6 নাম্বারটা ধরো এফ। এগুলো জাস্ট আমরা একটু অ্যাজিউম করে নিলাম, ধরে নিলাম। ওকে, এখন ত্রিভুজ এ বি সি এর দিকে ভালো মতো মনোযোগ দিব আমরা। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি কোনটা? আমি সবুজ কালিতে দেখাচ্ছি, এই যে এ বি সি। এই ত্রিভুজের উপর দেখতে তোমার পাচ্ছি। মনোযোগ যাবে। ওকে, এই ত্রিভুজের উপর মনোযোগ যাবে। আচ্ছা, এই ত্রিভুজের প্রথম, এই ত্রিভুজের পরিসীমা সমান কি হবে? এ বি প্লাস বি সি প্লাস সি এ, রাইট? একটা ত্রিভুজের পরিসীমা কি হয়? তিনটা বাহু যোগ করলেই তো পরিসীমা পাই। এ বি সি যদি ত্রিভুজ হয়, এ বি একটা বাহু, বি সি একটা বাহু, এ সি আর একটা বাহু, তিনটা বাহু যোগ করলেই তো আমরা পরিসীমা পাই, তাই না? জি স্যার। বুঝতে পারছো এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা দেখো, এবার দেখো যে এ বি, এ বির মধ্যে আমার ছোট ত্রিভুজের কোন কোন বাহুগুলো আছে। ইরফান, এটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো আর বলো। এ বি এর মধ্যে আমার 1 নম্বর ত্রিভুজের একটা বাহু আছে, দেখো এই যে সবুজ, সবুজ অংশের মধ্যে যে এইটুকু। জি স্যার। 2 নম্বর ত্রিভুজের 2 নম্বর ত্রিভুজের একটা বাহু আছে। জি স্যার। 3 নম্বর ত্রিভুজের একটা বাহু আছে। জি স্যার। এই, বেশি মজা হচ্ছে কিন্তু। তাহলে এ বি, এ বি কে আমরা কি লিখতে পারি? এ বি কে লিখতে পারি এ প্লাস বি এবি প্লাস সি। এবি মানে এবি মানে এ লেখাটা, হ্যাঁ, এই রেখাটা, এবি রেখাটা। এই যে, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। এই এবি রেখাটা কি আমরা যে এবিসি কারেক্ট, লিখব? হ্যাঁ। এ বি রেখাটাকে আমরা এ প্লাস, ছোট এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। কেন ছোট এ প্লাস বি প্লাস সি? এই যে ছোট এ মানে এই যে এইটুকুর দৈর্ঘ্য আমরা ধরে নিছিলাম, মনে আছে ছোট ত্রিভুজগুলো? তুমি এগুলো চাইলে এক্স ওয়াই জেড এম এন ও পি এগুলো ধরতে পারো ইচ্ছা। তারপরে এইটুকু মানে এই যে আমরা 2 নম্বর ত্রিভুজের বি ধরে নিছিলাম, মনে আছে? তারপরে এইটুকু মানে 3 নম্বর ত্রিভুজের জন্য সি ধরে নিছিলাম। বুঝতে পারতেছো ইরফান? জি স্যার। জি স্যার। তাহলে তুমি আমাকে এবার বলো, এই বিসি সময় আমরা কি লিখতে পারি? বিসি মানে এই যে এইটুকুকে বোঝাচ্ছে। দেখো তো, বিসির মধ্যে প্রথমে যেটা এটা আছে, এটা কয় নাম্বার ত্রিভুজের? 3 নম্বর। থ্রি। সি থ্রি। প্লাস, 5। তারপরে হচ্ছে 4 নম্বরেরটা, 4 নম্বরেরটা কত? ডি। 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 আবার হচ্ছে তোমার 5 নম্বরেরটা, সেটা কি? ই। ই। এই যে 5 নম্বরেরটা, তার মানে বিসিও গেল। এবার সি এ সমান কি লিখতে পারি? দেখো সি এ, এখান থেকে যাবো সি এর মধ্যে কি আছে? প্রথমে আছে 5 নম্বরেরটা, 5 নম্বর মানে ই। তারপরে এইটুকু, এই যে এইটুকু কোন ত্রিভুজের? দেখো তো 6 নম্বরের, 6 নম্বরটা কি? এফ। আরেকটুকু আছে, এই যে এইটুকু একদম উপরে, এইটুকু কোন ত্রিভুজের? এইটুকু এক ই এ 1 নম্বর ত্রিভুজ। ত্রিভুজের এ। তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি? দেখো তো, এ কয়টা আছে? দুইটা, 2a প্লাস। বি কয়টা আছে? একটাই। সি কয়টা আছে? দেখো তো, সি আছে দুইটা। ডি কয়টা আছে? ডি একটা আছে। ই কয়টা আছে? দুইটা আছে। এফ কয়টা আছে? একটা আছে। ওকে, এইটুকু রেখে দিলাম। এটা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিসীমা, এবিসির পরিসীমা। এবার একইভাবে তুমি কিন্তু এখন আমাকে উত্তর দিবা। একইভাবে আমরা ডিই এফ ত্রিভুজটা নিয়ে চিন্তা করব, এর পরিসীমা নিয়ে চিন্তা করব। ডিই এফ এর পরিসীমা, সেম। ডিই এফ এর পরিসীমাকে আমরা কি লিখতে পারি বলতো? ডিই প্লাস, ডিই প্লাস ই এফ প্লাস হ্যাঁ এফ বি। ভেরি গুড, ডিই প্লাস ই এফ প্লাস এফ ডি। এখন এগুলোকে ভেঙে ভেঙে ওই ছোট ত্রিভুজের মাধ্যমে জাস্ট লিখবো আমরা। তাহলে প্রথমে আসি ডিই কে আমরা কি লিখতে পারি, ভালো মতো খেয়াল করি। ডি থেকে ই পর্যন্ত যাব, ডি থেকে ই পর্যন্ত যাইতে প্রথমে এই পার্টটা যাইতে আবার কয় নাম্বার ত্রিভুজের একটা বাহু নিলাম? 2 নম্বর। তার মানে কি লিখবো? বি প্লাস, এর পরের পার্টটা যাওয়ার জন্য 1 নম্বর ত্রিভুজের মানে এ প্লাস, তারপরে এই যে এইটুকু যাইতে 6 নম্বর ত্রিভুজ মানে এফ প্লাস। এবার ইএফ লিখবো। ইএফ যাওয়ার জন্য দেখো, ই থেকে এফ পর্যন্ত যাওয়ার জন্য প্রথমেই 6 নম্বর ত্রিভুজের পার্টটা নেওয়া লাগলো, 6 নম্বর ত্রিভুজের বাহু, সেটা হচ্ছে আবার এফ প্লাস। এরপরে 5 নম্বর ই প্লাস, এখান থেকে এই যে এই পর্যন্ত হচ্ছে 4 নম্বরেরটা, সেটা হচ্ছে ডি ডি। প্লাস। এবার হচ্ছে এফ ডির জন্য 4 3 2, দেখতে পাচ্ছ এই যে এফ থেকে ডি যেতে
4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার। তাহলে আমরা লিখি 4 হচ্ছে ডি, 3 হচ্ছে সি, আর 2 হচ্ছে বি। এবার এগুলোকে আবার দেখি কয়টা করে আছে। বি কয়টা আছে এখন দেখো তো, দুইটা। এই যে একটা, এই যে একটা, 2b প্লাস। এ কয়টা আছে দেখো তো, এ একটা আছে। এফ কয়টা আছে, এফ হচ্ছে এই যে একটা, এই যে একটা, দুইটা প্লাস। এরপরে ই কয়টা আছে, ই হচ্ছে দেখো একটা আছে। সি কয়টা আছে, সি দেখো একটা আছে। এ বি সি। ডি কয়টা আছে দেখো, ডি আছে দুইটা, এই যে এ বি সি ডি ই এফ। ওকে, এখন খেয়াল করো, আমি যদি আমি যদি এ বি সি আর ডি ই এফ এই দুইটার পরিসীমা একসাথে যোগ করি, হ্যাঁ, আমি যদি এরকম একটা যোগ করি যে এবিসির পরিসীমা, এবিসির পরিসীমা যোগ ডিইএফ এদের পরিসীমা, তাহলে খেয়াল করো এবিসির মধ্যে এ আছে দুইটা আর এখানে আছে একটা, তাহলে এ কয়টা হবে এই দুইটা মিলায়ে? 3s। ভেরি গুড। এবার তুমি আমাকে বলো বি কয়টা হবে দুইটা মিলায়ে, দেখে দেখে বলো। এটা কি আসলো কোথা থেকে? দাঁড়ান স্যার একটু। বি কয়টা হবে? জি স্যার দাঁড়ান আমার। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি, বলো। ডি হবে স্যার, ডি হবে 3d। বি, বি হচ্ছে বি তিনটা। বি বি 3b 3b 3b। সি, সি কয়টা দেখো তো। সি 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 3c। হুম, একইভাবে 3D যদি খেয়াল করো, 3E, 3F। এটাকে কি চাইলে আমরা এইভাবে লিখতে পারি না, 3 একদম ভেতরে ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ লিখতে পারি? ওকে, ভেরি গুড। এবার আমার প্রশ্নে খেয়াল করো, বলে দেওয়া আছে এ বি সি আর ডি ই এফ এর আহ, আহ, পরিসীমাগুলো বলে দেওয়া আছে। এ বি সি এর পরিসীমা কত, 12, আর ডি ই এফ এর পরিসীমা কত, 15। তাহলে আমরা চাইলেই এই যে এই পাশে বাম পাশে এবিসি এর হচ্ছে 15 আর 12, মানে 12 আর 15 মিলে কত হবে, 12 যোগ 15 করলে। স্যার 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 একটু একটু স্যার, 12 আর 15টা আবার একটু বুঝাই দিবেন হ্যাঁ, স্যার। 12 আর 15 আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। আমার প্রশ্নেই একদম ডিরেক্টলি দেওয়া আছে যে এবিসি এর পরিসীমা হচ্ছে 12 আর ডিইএফ এর পরিসীমা হচ্ছে 15। তাহলে এই যে আমি এখানে তো এবিসি আর ডিইএফ এর পরিসীমা নিয়ে কাজ করতেছি, জি জি স্যার। এবং ও প্রশ্নে বলেই দিছে এবিসি এর 12, ডিইএফ এর 15। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে, 27। তাহলে 27 সমান আমরা কি লিখতে পারতেছি, 3 × এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি শুধু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ এর মান বের করতে চাই, তাহলে 3 এই পাশে গুণ আকারে আছে, 3 কে অন্য পাশে পাঠাইলেও কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। হয়ে যাবে তার 27 মানে ভাগ। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এই ছোট প্লাস এফ, এটা ইকুয়াল টু আসতেছে 27/3। এটা করলে কত পাই আমরা, 9। এবার খেয়াল করো এই এ থেকে এফ পর্যন্ত যে যোগফল, এগুলা কি আমরা যে ওই যে ছোট ছোট ত্রিভুজগুলো যে বাইরে ধরে নিছিলাম, ওগুলার এক একটা বাহু কিনা বলো। জি স্যার। ওকে, এবার আমি কোন কালি দিয়ে দেখাবো, আর হলুদ কালি দিয়ে দেখাই। দেখো, এই যে 1 নম্বর ত্রিভুজের একটা বাহু, 2 নম্বরের একটা বাহু, 3 নম্বরের একটা বাহু, 4 নম্বরের একটা বাহু, 5 নম্বরের একটা বাহু, আর 6 নম্বরের একটা বাহু যোগ হয়ে কি আমার এই যে ছায়াকৃত অংশটা তৈরি করছে না? জি স্যার। তাহলে এই সবগুলো বাহুর যোগফলই তো আমার এই ছায়াকৃত অংশের পরিসীমা, রাইট? জি স্যার। তাহলে এই যে ছায়াকৃত অংশের পরিসীমা কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে এখানে পেয়ে গেছি কি সবগুলাকে, বা কি পাইলাম? পেয়ে গেছি। এটা কত মিটার, 9 মিটার, এটা আনসার। কি বের করলাম আর কি পাইলাম? এটা কিন্তু মানে সহজ ছিল, প্র্যাকটিস করবো একটু, এই টাইপের ম্যাথ আসে কিন্তু। এটা খুবই সহজ ম্যাথই ছিল, একটু মানে জাস্ট ক্যালকুলেশন গুলা ঠান্ডা মাথায় করতে হয়। ওকে, পরেরটাতে যাই। জি স্যার। এটা একটু কঠিন ম্যাথ, অত কঠিন না এটা পুরাটা। আচ্ছা, তোমাকে আগে এই জিনিসগুলা শিখে আসি একটু, আমাকে বলো
1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস, এটা যদি এন পর্যন্ত যায়, এই ধারার যোগফলের সূত্র কি? পদ সংখ্যা করা লাগবে আগে। না জানলে এখন লিখে নাও, মুখস্থ করবা, কোনো উপায় নেই স্যার, তাছাড়া। পদ সংখ্যা বের করা দিয়ে, সূত্র এন দিয়ে। এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে সহজে বের করা যায়। আর যদি তুমি তুমি যেটা এন সংখ্যক পদের যোগফলে, জি স্যার, এটা একটা স্যার মনে পড়ছে স্যার, আচ্ছা, এন ইন্টু এন প্লাস ওয়ান, এটা আমি হুম। আর আরেকটা তুমি যেটা বলতেছো ওইভাবেও কাজ করা যাবে। ধরো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, আর গুণ দিবা কত দিয়ে? পদ সংখ্যা দিয়ে। এটা দিয়েও করতে পারবো, ঠিক আছে? এই স্যার। দুটো মনে আছে তো নাকি? স্যার, আবার একটু লিখে রাখি। হ্যাঁ, লিখে নাও। লেখা হয়েছে? তাহলে একটু ওকে। লেখা হয়ে গেছে স্যার। আচ্ছা, প্রশ্নটা আগে পড়ি। এই প্রশ্নটা, মনে করো আর একটা ধনাত্মক বাস্তব সংখ্যা। এখন ধনাত্মক বাস্তব সংখ্যা আর এরকম হতে পারে, ধরো 120.35, এটা একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, তাই না? ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, আর বাস্তব সংখ্যা মানে আমরা যেটা মানে তুমি তোমার অবাস্তব সংখ্যা জানা লাগবে না, জাস্ট বাস্তব সংখ্যা জানলেই হবে, মানে এগুলো বাস্তব সংখ্যাই। সো 120.35 এটা একটা বাস্তব সংখ্যা, অবশ্যই এটা একটা বাস্তব সংখ্যা। একশো বিশ কিরকম? দশমিক পঁয়ত্রিশকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি কিনা বলো, যে 120 যোগ 0.35, এরকম লেখা যায়। জি স্যার। ওরা এই এরকম। কথাটাই বলছে এখানে, যে মনে করো আর একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, এই যে ব্র্যাকেটের মধ্যে আর, থার্ড ব্র্যাকেটের মধ্যে আর দিয়ে আমরা আর এর পূর্ণ সাংখ্যিক অংশ বোঝাই, যেমন 120 হচ্ছে পূর্ণ সাংখ্যিক অংশ এখানে, মানে পূর্ণ সংখ্যা। আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে আরটা আছে, এটা দ্বারা আমরা ভগ্নাংশিক বা দশমিকের যে পার্ট, সেটাকে হুম। বুঝি। এটাকে যদি আমরা আর লিখি, আমরা এইভাবে লিখতেছি, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের আর, আর এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের আর। এইটুকু বুঝছো কিনা কোশ্চেনের? জি বলো। স্যার, জি স্যার, ওকে, বুঝতে পারছি, ঠিক আছে। সুন্দরভাবে বুঝতে এখন পারছি। তারপরে কি বলছে, যেমন আচ্ছা, ওরা পরে উদাহরণ দিয়ে বুঝাইছে, আমার মতো ওরা আর একটা উদাহরণ দিচ্ছে 32.86 দিয়ে। এখন প্রশ্ন যেটা, প্রশ্ন হচ্ছে এমন সব ধনাত্মক সংখ্যা আর এর যোগফল কত যদি 25 ইন্টু এই সেকেন্ড ব্র্যাকেটের আর প্লাস থার্ড ব্র্যাকেটের আর ইকুয়াল টু 125 হয়। এইখান থেকে আমাদের ম্যাথটা স্টার্ট করা লাগবে, তারপরে আমরা ধীরে ধীরে সবকিছু বের করতে পারবো। সো আমরা একটু আমাদের মানে জাস্ট অঙ্ক করার সুবিধার্থে, ধরো এই আর মানে কি বোঝাচ্ছে, এটা মানে ওই ভগ্নাংশ বোঝাচ্ছে না, এটাকে ধরো এফ হিসেবে ধরে নিলাম। তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, এফ কেন ধরে নিলাম মানে ফ্র্যাকশন বোঝাচ্ছে, এই কারণে। আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আর, এটা দ্বারা আমার পূর্ণ সংখ্যা বোঝাচ্ছিল, তাই না? ধরো এটাকে আই ধরে নিলাম, জাস্ট আমার বোঝার সুবিধার্থে। এই ব্র্যাকেট গুলো বারবার ইউজ না করে আমরা এফ আর আই ইউজ করবো। ওকে ইরফান, জি তাহলে স্যার। জি স্যার। এই যে আমি জাস্ট কি করছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের আর কে এফ দ্বারা ধরে নিছি ইচ্ছা করে, আর থার্ড ব্র্যাকেটের আর কে আই ধরে নিছি। কেন? এই ব্র্যাকেট বারবার ইউজ করতে ভাল লাগবে না, এই কারণে। তুমি চাইলে এটাকে এ এটাকে বিও ধরতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, জি স্যার। আমি কেন এফ আর আই ধরছি বোঝার সুবিধার্থে, এফ মানে বোঝাচ্ছি এটা হচ্ছে ভগ্নাংশের পার্টটা, ফ্র্যাকশন, আর আই মানে হচ্ছে ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যার পার্টটা। ওকে, সো আমাদের প্রশ্নে এই যে এরকম দেওয়া আছে 25 সেকেন্ড ব্র্যাকেটের আর প্লাস থার্ড ব্র্যাকেটের আর সমান হচ্ছে 125। এখন আমি তো আমার ইচ্ছা মতো এই যে সেকেন্ড ব্র্যাকেটের আরটাকে এফ দিয়ে ধরে নিছি, আর প্লাস হচ্ছে থার্ড ব্র্যাকেটের আরটাকে আই দিয়ে ধরে নিছি। পরে আমি ওই এফ আর আই এর মানটাই বের করার জন্য কাজ করব। এটুকু বুঝছো কিনা? জি সিম্পলি। স্যার, অবশ্যই। ঠিক আছে, তাহলে এরপরে আমরা এখান থেকে যদি এফ এর মানটা বের করতে চাই, তাহলে অর 25 এফ ইকুয়াল টু কি হবে? 125, আইটা এই পাশে প্লাস আছে, এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাই না? আর এফ ইকুয়াল টু তাহলে কি আসতেছে, 125 মাইনাস আই ডিভাইডেড বাই এফ, ডিভাইড 25।
ডিভাইড বাই 25, হ্যাঁ ডিভাইড বাই 25, রাইট। এই পর্যন্ত বুঝছো তো? জি স্যার। আচ্ছা, এখন এফ যেন আমরা কাকে ধরে নিছিলাম বলতো? এফ ধরে নিছিলাম এই যে ভগ্নাংশের আর যেটা, তাই না? জি স্যার। ভগ্নাংশের মান সবসময় কত থেকে কতর মধ্যে হয় বলতো? শূন্যর চেয়ে বড় মানে হয়, অথবা একের চাইতে শূন্য থেকে বড় এবং এক থেকে কম হয়, তাই না? এটা জানা আছে? নো স্যার, এটা জানি না। এটা জানো না? আচ্ছা, দেখাই শূন্য দিই। থেকে যে কোনো ভগ্নাংশ মানে যেটা হচ্ছে তোমার এই যে আমরা ভগ্নাংশ মানে প্রকৃত ভগ্নাংশ, যে কোনো প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা থেকে ছোট আর শূন্য থেকে বড়, বুঝতে পারছি পয়েন্ট। হ্যাঁ ওটা পয়েন্ট, হ্যাঁ কারেক্ট কারেক্ট, এক থেকে ছোট আর শূন্য থেকে বড়। পূর্ণ সংখ্যা এর থেকে ছোট। আমি আবার বলি, দেখো এখানে 32.86 কে আমরা চাইলে 32 যোগ 0.86 লিখতে পারি না? এই জিরো এটাই। 86টার কি জিরোর চাইতে বড় আর একের চাইতে ছোট না? জি স্যার। হ্যাঁ, এটা চাইলে কিন্তু জিরোর সমান হইতে পারে, বাট কখনোই একের সমান হবে না। কারণ একের সমান হলে তো 32 আর থাকতো না, ওইটা কত হয়ে যাইতো বলো তো? 33 হয়ে যাইতো, তখন তো আরেকটা পূর্ণ সংখ্যা চলে আসতো। সো এটা নর্মালি জিরোর সমান অথবা জিরো থেকে বড় এবং একের চেয়ে ছোট হবে। এটা বুঝতে পারছো? এই যে এইখানে জি এই নোট। স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা চাইলে এফ এর মানটাকে এই আকারে লিখতে পারি। সো 0, আর আমাদের প্রশ্ন অনুযায়ী এফ আমরা কত পাইছি? 125 মাইনাস আই ডিভাইডেড বাই 25। আর 25 হ্যাঁ, এইটা হচ্ছে লেস দেন 1। দেখো তো বুঝছো কিনা? এই যে এই লাইন থেকে এই লাইনটা লিখছি, স্যার, এইটা আমি বুঝি নাই। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার এটা বুঝি নাই। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে এখানে এফ এর মান বের করছি, তাই না? জি স্যার, এফ এর মান। এবং এফ যেহেতু ওই যে ভগ্নাংশিক পার্ট মানে দশমিকের পার্ট, আমরা এটা বুঝতেছি যে এফ এর মান জিরোর চাইতে জিরোর সমান বা বড় এবং একের চাইতে ছোট হবে, এই কারণে এটা লিখছি। জি বুঝছি। আর এই এফটার মান হচ্ছে জাস্ট আমরা এখানে বসাই দিছি, আর সব দেখো যা ছিল জিরো, এই চিহ্ন, এফ এর জায়গায় জাস্ট এই যে এফ এর মানটা বসাই দিছি, আর এখানে 1। বুঝছো এবার? জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে আমরা ধীরে ধীরে তোমার হচ্ছে এফ এর মানটা নিয়ে আসবো। ওকে, এই আই এর মানটা নিয়ে আসবো। এই যে এখানে 125 মাইনাস এটা কত বলতো? এটা কিন্তু আই, এটা বুঝো, এটা কিন্তু আই। আই মানে হচ্ছে যে আমাদের এই যে এটা ছিল, ধরে নিছিলাম আই মানে এই যে এটা, এই যে। ওকে, এখন এই যে তোমার অসমতা, এখান থেকে যখন আয়ের মান বের করবো আমার ভগ্নাংশগুলোকে সরাইতে হবে। দেখো তো এখানে ভগ্নাংশ হিসেবে এই যে হরে কত আছে? 25। তাহলে আমি যদি প্রত্যেকটার সাথে 25 গুণ করে দিই, তাহলে এখানেও 25 গুণ হয়ে 25 25 কাটা যাবে, রাইট? জি স্যার। তাহলে শূন্যর সাথে 25 গুণ করলে কত হবে? শূন্যই থাকবে, তাই না? শূন্য জানি। আর এখানে 25 গুণ করলে 25 25 কাটা যায়, থাকবে হচ্ছে 125 মাইনাস আই। বুঝতে পারছো? জি স্যার। আর এখানে 25 গুণ হয়ে কত হবে? 25 এককে 25। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝছো। এরপরের কাজটা হচ্ছে এখানে এই যে 125 আছে, যে এটাকে সরাইতে চাই। 125 প্লাস হয়ে আছে না? এখানে 125 এর আগে কি আছে? প্লাস। প্লাস। আমি যদি প্রত্যেকটার সাথে 125 মাইনাস করে দিই, তাহলে এখানে 125 প্লাস আর একটা মাইনাস 125 এসে কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা জায়গায় আমি মাইনাস 125 যোগ করে দেবো, তাহলে জিরোর সাথে মাইনাস 125 যোগ করলে মাইনাস একশো মাইনাস পঁচিশই একশো হবে। পঁচিশ হ্যাঁ, আর এখানে মাইনাস 125 যোগ করলে মাইনাস 125 প্লাস 125 কাটা যাবে, থাকবে শুধু মাইনাস আই। আর এখানে 25 মাইনাস 125 যদি করি আমরা, 25 মাইনাস 125 করলে কত আসে? মাইনাস 100 আসে। এটা বুঝছো কিনা বলো, না হলে বুঝিয়ে দিব। জি স্যার, এটা সহজ। ওকে, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে হুম, ভাগ বিয়োগ করে সামনে বিয়োগ বসাই মাইনাস দিই। দেন, গুড, ভেরি গুড। ওকে, তাহলে এখানে মাইনাস 100 পাচ্ছি আমরা। এখন আবারও মাইনাসটাকে সরাইতে হবে। কোনো কিছুর মাইনাস সরানোর উপায় কি বলতো? সবগুলাকে -1 দিয়ে গুণ করে দাও। আর মানে এই যে মানে হচ্ছে -125 মাইনাস আই, আমার তো দরকার হচ্ছে শুধু আই এর মান, বাট এখানে কি হয়ে আছে? মাইনাস আই হয়ে আছে। সো আমি চাই সবগুলোর থেকে মাইনাস সরাইতে। মাইনাস সরানোর উপায় হচ্ছে, তুমি যদি দেখো -2 এর সাথে যদি তুমি -1 গুণ করো, মাইনাস মাইনাস মিললে +2 হয়ে যায় না? দেখো তো, স্যার,
এইটাই করব, মানে সবগুলোর সাথে -1 গুণ করে দিব। সো -1 গুণ করা মানে হচ্ছে মাইনাস মাইনাস সবগুলো প্লাস হয়ে যাবে। আর মাইনাস দিয়ে গুণ করলে এই যে আমার যে অসমতার চিহ্ন এগুলো কি হয়ে যায় বলতো, উল্টায় যায়। মানে এরকম থাকলে এরকম হয়ে যায়, এরকম থাকলে এরকম হয়ে যায়, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে -125 কে যদি -1 দিয়ে গুণ করি এটা হয়ে যাবে 125। আর এই চিহ্নটা উল্টায় এরকম হয়ে যাবে, তাই না? জি আর স্যার। আই হয়ে যাবে শুধু আই। আর এই চিহ্নটা এইদিকে ছিল, এটাও এইদিকে চলে আসবে। আর -100 হয়ে যাবে 100। এবার দেখো তো আয়ের মানটা বোঝা যায় কিনা। আয়ের মান তাহলে কি বোঝাচ্ছে এটা, যে 100 থেকে বড় একশো আর পঁচিশ একশো থেকে ছোট। পঁচিশের সমান হতে পারে, আবার 125-এর ছোট হতে পারে। মেইনলি বোঝাচ্ছে আয়ের মানটা 100 থেকে শুরু করে 101 একশো। থেকে শুরু করে 101 থেকে শুরু করে 125 পর্যন্ত হতে পারে। 100 কিন্তু হবে না, 100-র চাইতে বড় হইতে হবে, তাই না? জি স্যার। তার মানে আমরা আয়ের মান কিন্তু পেয়ে গেলাম। আয়ের মান আমরা এখান থেকে বুঝতে পারতেছি, আয়ের মান শুরু হবে 100 থেকে। 100 থেকে সরি 101 থেকে শুরু হয়ে 102, 103 এইভাবে কত পর্যন্ত হতে পারে, 125 পর্যন্ত। ক্লিয়ার আয়ের মানটা? জি স্যার। স্যার। ওকে। আয়ের মান যদি ক্লিয়ার হও, এবার আমাদের এফ এর মান নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। বাট তার আগে প্রশ্ন তোমার কাছে, এই যে আই মানে এই যে ওরা জানতে চাইছে আর এর যোগফল কত। আর মানে তো আই আর এফ দুইটা মিলাই ছিল, সো আই এর যোগফল গুলো বের করতে হবে, এফ এর যোগফল গুলো বের করতে হবে। তো আই এর মান 101 থেকে 125 পর্যন্ত যে কোনোটাই হতে পারে। সো আমরা 101 থেকে 125 পর্যন্ত সবগুলোকে যদি যোগ করি তাহলে কত পাই সেটা আমরা দেখবো। সো আমাদের কাজ হচ্ছে আই এর মানগুলো যে আমরা পাইলাম 101 যোগ 102 এগুলোকে যোগ করে একদম কত পর্যন্ত, 125 পর্যন্ত কত হবে বলতো শেষ পদ। বিয়োগ প্রথম পদ ডিভাইড বাই সাধারণ। এই এখানে বিয়োগ না, ও হ্যাঁ, আচ্ছা তুমি যদি কতগুলো পদ আছে সেটা বের করতে হচ্ছে, হ্যাঁ তাহলে ওটা আলাদা করি। শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ পার্থক্যটা কত, 1 গুণ যোগ 1, তাহলে কত যোগে আসে দেখো, 24 যোগ 1, তাহলে কতগুলো, 25। এখানে কতগুলো পদ আছে, 25টা। 25। তাহলে এই যোগফলের সূত্রটা কি হবে, ধারার যোগফলের সূত্রটা কি হবে, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ পদ সংখ্যা মানে 25। এবার এটা যদি তুমি যোগ করে ভাগ করে গুণ করো, এটা পারবা তুমি, এই জন্য এটা দেখাচ্ছি না, 2825 পাবো। তাহলে এটা হচ্ছে কাদের যোগফল, আই গুলার যোগফল, তাই না? আই গুলার যোগফল। আর আমরা আগেই দেখো বের করে রাখছিলাম যে এফ সমান 125 মাইনাস আই বাই 25। তাহলে ওইটাই লিখি, এফ সমান, এটা তো নেগেটিভ সংখ্যা হয়ে যাবে, তাহলে মাইনাস করলে তো এটা নেগেটিভ। হ্যাঁ, এফ সমান 125 মাইনাস আই ডিভাইডেড বাই 25। দেখো এবার আয়ের মান আমরা জানি কত থেকে কত হতে পারে, আয়ের মান কিন্তু শুরু হয় 101 থেকে আর শেষ হয় কত থেকে, 125 গিয়ে। তাহলে দেখো আয়ের মান যদি 101 হয় তাহলে এফ এর মান কত হবে, এফ এর মান হবে 125 মাইনাস 101 ভাগ 25, তাই না? জি স্যার। সেটা আসে কত, 24/25। সবগুলো করবো না, জাস্ট তোমাকে প্যাটার্নটা বুঝাচ্ছি। আয়ের মান যদি 102 হয় তাহলে এফ এর মান কত আসে বলতো, 125 মাইনাস বিয়োগ 2 ভাগ 25 মানে কত আসতেছে, 23/25। দেখছো, 24/25, 23/25, এরপরটা কি 22/25। এইভাবে এইভাবে যাইতে যাইতে আয়ের মান যদি 100 কত হতে পারে, সর্বোচ্চ 25 হতে পারে। তাহলে এফ এর মান কত হবে বলতো, 125 মাইনাস 125 ডিভাইডেড বাই 25 মানে 0/25 মানে 0। বুঝতে পারছো? ওকে। আর এর আগেরটা কত হবে, 1/25, এইভাবে 2/25, এইভাবে 24/25 পর্যন্ত যাবে। এখন আমি সবগুলা আয়ের যদি যোগফল নির্ণয় করতে চাই, সবগুলো আয়ের যোগফল মানে দেখো খুবই সহজ, এরকম যাচ্ছে যে শূন্য যোগ শূন্য, তো লেখার দরকার নেই, শূন্যর সাথে যে কোনো কিছু যোগ করলে মানে শূন্য তো কোনো আলাদা কিছু যোগ হিসেবে আসে না, মানে শূন্য তো শূন্যই। সো আমরা এইভাবে লিখতে পারি 1/25 যোগ 2/25 যোগ তিন ষোলোর বাই সাথে পঁচিশ যোগ, এইভাবে কোন পর্যন্ত যাচ্ছে বলতো, একদম 24/25 পর্যন্ত যাচ্ছে। তাহলে লসাগু তো 25 হবে, কারণ নিচে সবগুলোই 25। আর উপরে আমরা কি পাচ্ছি, 1 থেকে কত পর্যন্ত যোগফল দেখো তো, 1 থেকে, 24 পর্যন্ত। ভেরি গুড, 1 থেকে 24 পর্যন্ত।
তো এটার মান বের করা কিন্তু খুবই সহজ। 1 থেকে 24 পর্যন্ত যোগফল কত হবে? সূত্র, যে কোনো সূত্র ব্যবহার করতে পারো। ওই যে যে শেষ দুইটা সূত্র তুমি প্রথম কিছুক্ষণ পদ আগে, যোগ শেষ পদ ডিভাইড বাই হুম, 2 প্লাস কত জানলে? তুমি এখন একটু করে আমাকে বলো 1 থেকে 24 পর্যন্ত যোগফল কত হবে, তুমি এখন আমাকে করে আমাকে বলো হ্যাঁ, এটাই আমার নিয়মটা অনেক বড়, আমার নিয়ম করলে তো এটা অনেক সম্ভব। এটা যাই হোক। খুবই সহজে করে ফেলা যায়। দেখো আমি তোমাকে দেখাই কিভাবে সহজে করবা। 1 থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত যদি যাই, 24 পর্যন্ত গেলে এটা সূত্র হচ্ছে এরকম, এই সূত্রটা ব্যবহার করবা। কত পর্যন্ত গেছে? 24 পর্যন্ত। তাহলে 24 লিখবা, গুণ দিবা, 24 + 1 লিখবা, ভাগ দিবা 2। এটাই। তাহলে কি আসতেছে? 24 × 25 ভাগ হচ্ছে 2। তাহলে 2 দিয়ে কাটলে 12, 12 × 25 করলে কত আসে? 12 × 25 করলে 3000। বুঝছো ইরফান? জি স্যার। 300। 12 × 25 করলে 300। 300, তাহলে আমাদের রেজাল্ট আসছে 300। তাহলে এখানে রেজাল্ট আমরা কত পাবো? 300/25 পঁচিশ। সমান আসে হচ্ছে 12। তাহলে আই গুলার যোগফল পাইছি আমরা 2825। জি। আর আমার এফ গুলার যোগফল পাইছি, এই যে এখানে এফ গুলার যোগফল পাইছি 12। তাহলে আমার আনসারে জানতে যাচ্ছে এই যে আর গুলার, আর এর যোগফল, আর এর যোগফল মানে হচ্ছে তোমার, এই যে আর এর যোগফল মানে হচ্ছে এরকম আই গুলার যোগফল যোগ এফ গুলার যোগফল। মানে আমার আই ছিল অ্যাকচুয়ালি এই যে এইটা, আহ, এই আর, আর হচ্ছে আমার এফ ছিল অ্যাকচুয়ালি এই যে এই আর। সো আমার কিন্তু সবগুলোই জানা আছে এখন। জাস্ট বসাই দিবে, একটা হচ্ছে 2825 আর একটা হচ্ছে 12। সো এই জি স্যার। দুইটা কত হয়? 37। এটাই হচ্ছে আনসার। একটু কঠিন ছিল মানে ক্যালকুলেশন গুলো, জাস্ট ধারার আহ সূত্রটা মনে রাখবা, এখানে ধারার সূত্রটাই কাজে লাগতেছে। তাছাড়া আর সব মোটামুটি জাস্ট ক্যালকুলেশন। আর মাইনাস দিয়ে গুণ করলে অসমতা গুলা বদলে যায়, চিহ্ন গুলা পাল্টে যায়, এটা মনে রাখবা। আচ্ছা, এখন আগামীকাল তো তোমার লব্ধির ক্লাস আছে তাই না? জি। জি স্যার। আচ্ছা, আমি দুইটা প্রবলেম তোমাকে ওই হোমওয়ার্ক শিটে অ্যাড করে দিচ্ছি, এই দুইটা ট্রাই করবা, এই দুইটা তোমার বাড়ির কাজ, লজিক্যাল পাজল থেকে। জাস্ট ট্রাই করবে, না পারলে আমি নেক্সট ক্লাসে তো দেখাই দিব। এখনই অ্যাড করে দিব ওই তোমার হোমওয়ার্ক শিটে 4টার সাথে আরো দুইটা অ্যাড করে দিব, 6টা। কালকে যেহেতু লব্ধির ক্লাস আছে, কালকে 9:30টায় ফ্রি আছো তো নাকি রাত? রাত। হুম, এক্স। জি স্যার। ফ্রি আছি নাকি? হ্যাঁ জি স্যার। ফ্রি আছো। আচ্ছা, তাহলে কালকে আমরা রাতেই বসি, হ্যাঁ। আর এর মধ্যে তোমাকে আমি মোটামুটি 15টার মতো, ওই যে যে হোমওয়ার্কের শিট আছে ওইখানে টোটাল 15টা প্রবলেম বিকালের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখনই 6টা পাবা। আর বিকালের মধ্যে কয়টা এখন তো বলছো? স্যার 15। চারটা আছে, এখন হ্যাঁ, চারটা আছে। এখন 4টা আছে। এই যে এখনই দুইটা অ্যাড করে দিব, এখনই দুইটা অ্যাড করে দিব, 6টা হবে। আর 9টা কালকে সকালে অ্যাড করে দিব, যেন তুমি সময় পাও। এই 15টা মোটামুটি তুমি ভালো মতো ট্রাই করবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে। ভালো থাকো, ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে 9:30টায়। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর রেকর্ডিং আমি আপলোড করে ওই লিঙ্ক, ওই মানে ওই শিটটাতে গেলে সব পেয়ে যাবে। ঠিক আছে। আল্লাহ হাফেজ।